আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক অফ কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম সিগু পর্ব 5, অর্থাৎ অন্তিম পর্ব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। বিষয়টা এখানে হচ্ছে যে ওয়াইন যেহেতু ধরা পড়ে মতো যাচ্ছে, এখন ওয়াইন নিজেও বুঝতে পারছে না কোন বিষয় নিয়ে ধরা পড়ছে এবং কেন ধরা পড়ছে, এমনকি সমস্ত বিষয় ওকে নিয়ে কেন ঘটছে। এমনকি আমাদের জাঙ্কু, ভি, সুগা এরাও কিন্তু ওয়াইনকে দোষ দিতে চাইছে না, কিন্তু সমস্ত প্রমাণ কিন্তু ওয়াইনের বিরুদ্ধে চলে যাচ্ছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে ওয়াইন কিন্তু গতবার গত পর্বে একটা ছবি পেয়েছিল ওর, সম্ভবত ছোটবেলার, কিন্তু ছবিটা ছিল 1929 সাল। সেই ছবিটার ডেট ছিল, যেটা দেখে ওয়াইন কিন্তু পুরোপুরি অবাক, যেটা কিভাবে হতে পারে। ছবিটা যে ওর মায়ের এটা বোঝাই যাচ্ছে। এটা কি তাহলে সত্যিই আমার ছবি? কারণ আমার মা আমার মতো দেখতে না, আমি আমার বাবার মতো দেখতে, আমার মা আলাদা। কিন্তু এটা এটা কিভাবে সম্ভব হতে পারে? তাহলে কি সবকিছু সত্যি কথা ছিল? পরদিন সকালবেলা গত সারাটা সময় কিন্তু ওয়াইনের একদম ভালো কাটেনি, ভাবতে ভাবতে চলে গেছে। তো যাই হোক, পরদিন সকালবেলা আমাদের সুগাদের রুমে মাথাটা হঠাৎ এত ধরেছে কেন? এই সকাল সকাল কেন মাথা ব্যথা করে? আরে সুগা, কি রে, ঘুমাসি নাকি সারা রাত? না, ঘুমাবো না কেন, ঘুমিয়েছি। এই তো এইমাত্রই উঠলাম। কিন্তু তুই ভাবছিসটা কি এরকম বসে থেকে? আগে তো কখনো এমন হয় না। মানে আমি ওঠার পরে তো তোকে জাগাই নাকি? আজকে কি হলো? আসলে কালকের এই ম্যাটারটা না ভুলতে পারছি না। কি হচ্ছে বলতে এগুলো বল? আমাদের জীবন তো প্রথম থেকেই বিচিত্র, এ আবার অবাক হওয়ার কি আছে? তবে আমার খারাপ হচ্ছে বেচারা ওয়াইন কেন ফেসে গেল এখানে। তোর কি মনে হয় না সুগা জাঙ্কুক একটু বেশি বেশি বলে ফেলেছে? না জিমিন, দোষ তো শুধু জাঙ্কুকের না, আমাদেরও। এমনকি ভুলও বা কিভাবে বলে বলতো? প্রমাণ তো সবকিছু সামনে, আমরা নিজের চোখে দেখলাম, ভিডিও এখনো আছে। তাহলে এটা কিভাবে হতে পারে? কোথাও আবার এমন নয় তো ওয়াইন হয়তো মজা করছিল? তবে ও যদি মজা করেই থাকে তাহলে এরকম লাস্ট মোমেন্টে সিরিয়াস হতো, মজা করেনি। কিছু তো একটা সমস্যা আছেই। ও এমন ভাবে কথা বলছিল যেমন, মানে আমি বলতে চাইছি ওর কথাবার্তা, ওই টাইমে কথাবার্তা একটু ব্রিটিশ নাগরিকদের মতো ছিল। সুগাতে এভাবে ক্লিয়ার কিভাবে বলছিস? মানে ও ব্রিটিশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তো শুনেছিস তুই? ওই যে ব্রিটিশ, তখনও তো ভারতীয় উপমহাদেশে ছিল, তাই না? এমনও তো হতে পারে যে ওই টাইমের কোনো একটা মেয়ে হয়তো এখানে এসেছিল। তার সাথে ওয়াইনের কি সম্পর্ক সুগা? কোথাকার ঘটনা কোথায় নিয়ে যাচ্ছিস তুই? জিমিন যদিও একটু মজা করে বিষয়টা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, বাট সুগার মাথায় কিন্তু বিষয়টা গেল না। এমন টাইম ওই জায়গায় জিন নক করে এবং ভেতরে আসে। আরে জিন ভাই, তুই এখানে কি? ময়লা করে এসেছি। এত কাগজগুলো যে ফেলেছিস, কেন ফেলেছিস শুনি? আরে রাতে অঙ্ক হচ্ছিল না, ওইটাই প্র্যাকটিসের জন্য ফেলেছি। হ্যাঁ, রাতে অঙ্ক হচ্ছিল না, তোরাও না। আমি নিয়ে যাচ্ছি। আবার যদি না নোংরা করে দেখেছি না, তোদের এক একটা হাড় না একটা করে ভাঙবো, বুঝিস? আমার রাগ সম্পর্কে নিশ্চয়ই তোদের ধারণা আছে। তো জিন কিন্তু এখনো মায়ের মতোই ব্যবহার করছে, মানে ওদের ভেতরে কিন্তু জিন যেহেতু বড়, সো ওই কিন্তু হেল্প করে সবকিছু কাজে। তো জিন কি করলো, কাগজ করতে করতে হঠাৎ বুকশেলফ একটা বই দেখতে পেলো। আগে কিন্তু ওটা জিনের চোখে পড়েনি। সুগাদের ঘরে একটা ছোট বুকশেলফ ছিল, যদিও ওই বই কিন্তু আজ অব্দি এরা কেউই হাত দেয়নি, কারণ সুগা জিমিনের পড়ার প্রতি অত মনোযোগ নেই, বিশেষ করে সুগারটা একদমই নেই। তো ওই জায়গায় দেখলো সমস্তই বাংলা বই, মানে বিভিন্ন সময় বাংলা বিভিন্ন উপন্যাস, প্রবন্ধ, এই ধরনের টাইপের বই। বাট একটা জিনিস, একটা বই ছিল এখানে ইংরেজি, যে বইটা দেখে কিন্তু জিন অবাক হয়ে গেল। এই কি রে সুগা, এই ইংরেজি বইটা এখানে, এটা কি তোর? না, ওই বইটা আমি যেদিন এখানে এসেছিলাম সেদিন ছিল, পড়েছিল নিচে, আমি তুলে রেখেছি, খুলেও দেখিনি কোনোদিন। আর বাকিগুলোর ভিতর ওই দুই শাড়ির ওই প্রথম দুইটা আমার, বাকিগুলো আমার না, সব এখানেই ছিল। বই? তা ঠিক বলেছিস, আমাদের মাঝে মাঝে সময় কাটে না, আমরা তো এই বইগুলো পড়তে পারি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যা আর এমকে দিয়ে আয় বইগুলো, ইংরেজিটা আগে দিয়ে আয়। আরে দাঁড়া তো, খুলে তো দেখি কি আছে। তো জিন বইটা নিতে গিয়ে কিন্তু নিচে পড়ে গেল এবং বইয়ের পৃষ্ঠা খুলে একটা ছবি কিন্তু বেরিয়ে এলো। অন্যদিকে আমাদের জাঙ্কুক আর ভি, যেহেতু সকাল সকাল ওরা দুজন কিন্তু ঘুম ভেঙেছে ঠিকই, বাট বিছানা থেকে কেউই নামেনি।
জাঙ্কুক তুই আগে নাম না। তুই হঠাৎ আজকে মুডটা তো অফ কেন? ভালো লাগছে না আমার। কালকের ঘটনাটা আমি কিছুতে ভুলতে পারছি না। দেখ বারবার ওয়াইনের সামনে আমাদেরই বুঝতে যাচ্ছে, কিন্তু ওয়াইন কিভাবে স্ট্রেস করা কি আমাদের উচিত হয়েছে বল? জাঙ্কুক চিন্তা করিস না, আমরা ওকে সরি বলে দেব। সরি তো বলতে রেখেছিলাম, সরি তো বলতে এসেছিল, কিন্তু হঠাৎ কি হলো দেখ। মাথায় আর কিছু ঢুকছে না, কিছু আসছে না। সবকিছু যেন সামনে এসেও ধরতে ভয় লাগছে, খুলতে ভয় লাগছে। বিশ্বাসই হচ্ছে না নিজের উপর। এইভাবে ভেঙে পড়লে হবে জাঙ্কুক? আর বাকিদের মতো দেখ, জিনের তো কোনো চিন্তাই নেই। আর সুগা তো ভুলেই গিয়েছে মনে হয়। না, তুই যেভাবে বলছিস বিষয়টা তো সহজ না। তবে একটা খটকা আমার। এখানে বল তো, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই এখন আবার? এখন দেখ, অত প্রমাণ খুঁজতে হবে না, বাদ দে না। না, বিষয়টা আমি কিছুতে বাদ দিতে পারছি না। চিন্তা করিস না, তাড়াতাড়ি চলে আসবো। আর হ্যাঁ, আরএম কে বলার দরকার নেই, ঠিক আছে? তো এই বলে জাঙ্কুক কিন্তু আবার ছুটে গেল ওই রুমে। তো আমাদের জিন, অর্থাৎ অন্যদিকে আমাদের জিন যে ছবিটার সাথে সাথে কিন্তু সুগা বিছানা থেকে নেমে ছবিটা তুললো এবং দেখলো ছবিটা আসলে একটা মেয়েটা কিন্তু বড়, মেয়েটা একটা ছেলের সাথে, বোঝা যাচ্ছে মেয়েটা কিন্তু ব্রিটিশ আর ছেলেটা বাঙালি। এক্স্যাক্টলি, জিন তো মনে আছে আমার ওই রুমটায় যে ছবিটা পেয়েছিলাম, অনেকটা এরকম না মেয়েটা? তাই তো মনে হচ্ছে, কিন্তু কিন্তু আমি আবারও বলছি, কিছু করার নেই, সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে। মেয়েটা হুবহু ওয়াইনের মতো দেখতে, শুধু চুলটা বড়, ছবিটা একটু পুরনো, বাকি সব এক, কোনো পার্থক্য নেই, কোনো তফাৎ নেই। এই বাড়িতে যদি ওয়াইন কখনো এসেই না থাকে, তাহলে ওর ছবি এখানে কি করছে, প্লাস ওর ছোটবেলার ছবি। এমনও তো হতে পারে ওয়াইন কখনো এই বাড়িতে ছিল না। ও নিজে বলেছে ও এই বাড়িতে ছিল না। আর এই ছেলেটাকে কোথাও আবার সেই সৌরভ না তো? সুগা তো মনে আছে যে ওয়াইন যখন ভুল করে টেলিফোনে কথা বলছিল, ওই টাইমে একটা ছেলের নাম নিয়েছিল সৌরভ। কি একটা বলেছিল জানি, ওই সৌরভকে ও বিয়ে করবে, ও ওকে ছাড়া বাঁচবে না। সম্ভবত ক্লারা নামের কোন একটা মেয়েকে বলছিল। কোনো তো এখানে সমস্যা আছেই। জাঙ্কুকে এই বিষয়ে জানানো দরকার। তুই ঠিক বলেছিস। যতই হোক, আমরা তো খারাপ কিছু করছি না। অন্যদিকে জাঙ্কু কিন্তু সেই ছবিটা নিয়েই কিন্তু গবেষণা করেছে, যে ছবিটা কতদিন পেয়েছিল। তোমাদের নিশ্চয় মনে আছে একটা ছোটবেলার ছবি, যেটা ওয়াইনের ছিল, মানে ওরা ধারণা করেছে ওয়াইনের ছিল, ছবিটা দেখতে একদম হুবহু ওয়াইনের মতো। 1929-এ তোলা। আচ্ছা, এই ছবিটা কি ওয়াইনের হতে পারে? ছোটবেলার ছবি, কিন্তু ওয়াইন তো এমনই দেখতে, বড় হলে কি এই বাচ্চাটার চেহারা ওয়াইনের মতো হবে না? তাই তো মনে হচ্ছে, হবেই তো, না হওয়ার কি আছে? 1929 কেন? সবকিছু জট পাকিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। এমন মনে আছে যেন আমার কাছে প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা এমন কেন হচ্ছে, কিছু একটা মিস করছি, কিছু একটা মিস করছি। কি মিস করছি আমি? আর এসব কেন হচ্ছে? এগুলো কি? এর মানে কি? সমস্ত পয়েন্ট কেন সিগুর দিকে যাচ্ছে? সিগু কি আসলে? হতে পারে এটা কোনো নাম, কিন্তু কার নাম? সিগু, এটা তো একটা, কিন্তু সিগু যদি কোনো মেয়েই হয়, ধরলাম এই মেয়েটা, কিন্তু সিগু এটা কিভাবে হতে পারে? এমন টাইম ওখানে আসে আরএম এবং জাঙ্কুক যে এরকম হতাশা প্রকাশ করেছে, এটা আমি শুনে ফেলে। সিন্ডারেলা গ্রান্ডে। আরএম, সরি ভাই, তোর বলার পরেও আমি এখানে এসেছি। তো নিষেধ আমি শুনতে পারলাম না, কারণ আমি বুঝতে পারছি যে এই বিষয়টা আমাকে অনেক ভাবাচ্ছে। আমার এই বিষয়ে গবেষণা করাই লাগবে। কিন্তু তুই এটা কি বললি? সিন্ডারেলা গ্রান্ডে মানে? সিগু, সিতে সিন্ডারেলা গ্রান্ড, আর জিতে সিন্ডারেলা গ্রান্ডে। সিন্ডারেলা গ্রান্ডে মানে তুই বলতে চাইছিস? এক্স্যাক্টলি এটাই। তো আমার টাইমে কিন্তু সুগারাও আসে। সুগার কিছু বলতেই যাবে, আমার টাইমে কলিং বেল বাজে। তো বি দ্রুত গিয়ে দরজাটা যখন খুলে, তখন থেকে ওখানে ওয়াইন তুমি এ সময় আমার তোমাদের কিছু বলার আছে, কথাটা বলা প্রয়োজন। আমিও তোমার কাছ থেকে কথাটা শুনতে এখানে এসেছি। হ্যাঁ জাঙ্কুক।
আর শুভ, তোমাদের সবার কনফিউশন এবার আমি ক্লিয়ার করে দেব। দুঃখিত, তবে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমার সত্যি বলতে মনে ছিল না, কিচ্ছু মনে ছিল না, কিন্তু আমি আমার ঘরে একটা ছবি পেয়েছি, একটা অ্যালবাম পেয়েছি। আমি কেন জানি বুঝতে পারছিলাম, মুহূর্তের মধ্যে আমার সমস্ত কিছু মনে পড়ে গেছে। আমি বুঝতে পারছি তোমরা এই বিষয় নিয়ে অনেক অনেক ভেবেছো, না গবেষণা করার চেষ্টা করেছো, কিন্তু তুমি যাদের কথা ভাবছো, যাকে খুঁজছো, জানি তার নামটা এতক্ষণে জেনে গেছো। হ্যাঁ, আমি সিন্ডারেলা গ্রান্টে। বলতে বলতে ওয়াইন কিন্তু ওই পিয়ানোটার দিকে এগোই এবং পিয়ানোতে হাত রেখে বলে, আমি একজন ব্রিটিশ নাগরিক। আমার বাবা একজন ব্রিটিশ জেনারেল ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা তোমরা সবাই জানো। ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিল বাবা। সেই সুবাদে আমাদের ইন্ডিয়া আসা লাগে। তখন সাল 1941-এর শেষ পর্যায়ে। যুদ্ধ সম্পর্কে তোমাদের ধারণা আছে জানি। এখন যা তোমরা বইয়ে পড়ছো, তখন আমি তো সামনে থেকে দেখেছি, সামনে থেকে উপলব্ধি করেছি। এই বাড়িতে আমি এই জন্মে আসিনি, ঠিক আছে, কিন্তু গত জন্মে অবশ্যই এসেছিলাম। এখানেই থেকেছিলাম আমরা সপরিবারে এই বাড়িতেই ছিলাম। জানি বাড়িটা আমার অনেক পছন্দের ছিল। আমি আর আমার বোন ক্লারা দুজনে সারা দিন খেলতাম, যদিও ক্লারার কোনো কিছুতেই আগ্রহ ছিল না। আমার গানের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই। বিশেষ করে এখানে আসার পর থেকে আমার ভারতীয় গানে আগ্রহ বাড়তে থাকে। এখানকার সুর যেন সমস্ত গ্রামাঞ্চলের মানুষের সাথে জড়িত। অনেক সুন্দর, ভালো লাগে আমার। ভাষা তো প্রথমেই রপ্ত করেছিলাম, এখন গানের পালা ছিল। যদিও ভাষা তেমন আমি পারতাম না, তাই চেষ্টা করতাম। যেসব প্রবন্ধ, উপন্যাস, উপরে যেই ঘরে তোমরা থাকছো না সুগা, আমাকে দেখিয়েছিলে, ওই লুকোচুরি খেলছিলাম মনে আছে? ওই ঘরে দেখবে একটা তাক আছে। আমার পছন্দের অনেক বই আছে ওখানে। ওইগুলো পড়ে পড়ে ভাষাগুলো ভালোভাবে রপ্ত করার চেষ্টা করতাম। অবশ্য মাঝে মাঝে নিজের ভাষার একটা বই পড়তাম, বেশি না, মাঝে মাঝে। বাবা আমার জন্য একটা গানের শিক্ষক রেখেছিলেন, অবশ্য তা আমার জোর করেই। কখনো বাবা রাখতে চাইতেন না, কারণ বাবা চাইতেন না আমি আমার গানটা শিখি। বাবা চাইতেন না পড়াশোনায় মনোযোগী হয়ে অন্য কিছু করি। গানের প্রতি আগ্রহ তিনি বাড়াতে দিতেন না। এক প্রকার জেদ করেই একজন লোককে রাখা হয়। আসলে সে হলো সৌরভ। ওরা অবশ্য ইংরেজিতে তেমন উন্নতি ছিল না, বাংলায় কথা বলতাম। ও অনেক ভালো গান পারতো জানো। এই যে বাদ্যযন্ত্র, এই বাঙালি সমস্ত গান, লোকগাথা সব ওর কাছ থেকেই জানা। আমার নাম যে সিন্ডারেলা গ্রান্টে, এটা ওর কাছে অনেক কঠিন লাগতো। উচ্চারণই করে উঠতে পারতো না ও। সিন্ডারেলা বলেছে ডাকবে, এটা বলতেই ওর 1 মিনিট। সে কারণে একদিন দেখলাম ও আমার শর্টকাট দেখেছে আমার নামের। খুব মজা বলো। আমার ডাকনাম রেখেছিল সিগু, সিন্ডারেলা থেকে সি। ওইটা নিয়ে একটা রুমালও বানিয়ে দিয়েছিলাম। কারো কাজ ছিল আমার বোন ক্লারার। তখন থেকেই ও সৌরভের বিষয়ে জানে। একে অপরকে আমরা অনেক বেশি ভালোবাসি, একে অপরকে উপলব্ধি করতে শিখি। সৌরভই প্রথমে ওর ভালোবাসার কথা আমাকে বলেছিল। আমি আর আটকাই কি করে? প্রথম দিন থেকেই তো ওকে ভালোবাসি। কিছু করার ছিল না। বাবা যে আমাদের ভালোবাসা মানবে না আগে থেকেই জানা ছিল। ধীরে ধীরে তা বাস্তবে প্রমাণিত হলো। সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব। বাবার অসম্মতিতেই। না ওর বাড়ির লোক মানবে, না আমার বাড়ির লোক। কোনো দরকার নেই, আমরা পালিয়ে যাব। দেশে যুদ্ধ চলুক। যুদ্ধ কখনো বিরতি নেবে কিনা এটা আমরা কখনোই ভাবিনি। না, তা শেষ হবে, কারণ এটা বিশ্বযুদ্ধ। যুদ্ধ তো বেঁধেই থাকবে, তার ভিতরে যে ভালোবাসা বাধা পড়বে এটা কে বলেছে? ভালোবাসা অবহিতই থাকতে থাকে। সাল 1942। আমরা দুজন যেহেতু বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, তাই কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি। অনেকক্ষণ অপেক্ষা করলাম ওর জন্য। আমার বিশ্বাস ছিল আসবে, কিন্তু এলো না। এটা মনের মধ্যে কখনোই আসেনি আমাকে ঠকাবে। বাবা ব্রিটেনে আমার জন্য একটা ছেলে ঠিক করে রেখেছিল, অনেক বড় লোক। সম্ভবত কোনো জেনারেলই হয়তো ছিল বাবার পর্যায়ের। আমার মনে নেই, আমি জানতে চাইনি। আমি জানি সৌরভের সাথে আমি পালাতে পারলাম না, ও আসতে পারেনি, কি কারণে আমি জানি না। কিন্তু আমি ওই ব্রিটেনের ওই ছেলেটাকে কখনোই বিয়ে করবো না, এটা আমার প্রথম সিদ্ধান্ত ছিল। এখানে কি ঘটনা শেষ? তুমি তারপর সৌরভকে খোঁজার চেষ্টা করনি?
ঘটনা শেষ। খোঁজার চেষ্টা খোঁজার চেষ্টা করবো কিভাবে? বাবা সবকিছু জানার পর আমাকে বাসা থেকে বেরোতেই দিত না। ওই যে পিয়ানোর ঘটনা, ওটা আমার পছন্দ ছিল। বাবা শুধু বলতো এক ওই ঘর আর আমার ঘর। আমি আমার ঘরে আর যেতাম না, পিয়ানোর ঘরেই থাকতাম। হয়তো বাজাতাম সৌরভের শেখানো সেই সুরটা, আর নয়তো বসে থাকতাম ওর কথা ভাবতে ভাবতে। আমি জানতাম ও হয়তো কোনো না কোনো দিন ফিরে আসবে, কিন্তু এলো না। কিন্তু ওয়াইন, তার মানে তুমি কি, তোমার কি ওর সাথে কখনো আর দেখা হয়নি? তুমি কি এভাবে মারা গেছো ওয়াইন? ওয়াইন, হ্যাঁ আসলে মারা তো গেছে ঠিকই। এই বাড়িতে ওই যুদ্ধের পর আর কেউ আসেনি। এই তোমরা এলে, তোমরাই এখন খুঁজে বের করবে আমি আসলেই মারা গেছি কিনা। তারপর থেকে আমার আত্মার অবশ্য মুক্তি হয়নি, বলেই দিলাম আমি। কিন্তু তোমার আত্মা মুক্তি কিভাবে পাবে? তুমি সে কবে থেকে এখানে এখানে পাবে? আমি একটা চিঠি লিখেছিলাম। আমার আত্মার মুক্তি পাওয়ার তো একটা উপায় আছে। ওই চিঠিটা কেউ পড়েনি। আমার বিশ্বাস ছিল কেউ একজন পড়বে, কিন্তু কেউ পড়েনি। আমার এইটা বিশ্বাস ছিল আমি যখন যদি যখন মারা যাব, অন্তত সৌরভ এসে পড়বে, কিন্তু সেও পড়েনি। কিন্তু চিঠিটা কোথায় রেখেছো তুমি? চিঠিটা ওই যে পিয়ানোর ভিতরে। ওখানে ছাড়া আর রাখার উপায় ছিল না। এমনটা আমি জাংকুক যাই এবং পিয়ানোর যে বক্সটা থেকে ওখান থেকে খুলে দেখি সত্যি ওখানে একটা চিঠি রয়েছে। আমি পেয়েছি। দেখো তো, এটা কি তোমার সিগু? হ্যাঁ, ওটাই আমার। তোমরা যখন এলে জাংকুক পড়ে দেখো, আমার আত্মার মুক্তি তাহলেই ঘটবে। অবশ্যই, এখনই খুলছি। তো চলো আমরা এটা দেখি যে চিঠিতে কি লেখা ছিল। আমার প্রিয়, আমি এখন বুঝতে পারি তুমি আর আসবে না। এই ঘর, এই পিয়ানো আর গান, সবকিছু এখন আমার বিপক্ষে। বাবা বলেছে আমাদের পালিয়ে যেতে হবে, এক নতুন জীবন শুরু করতে। আমি জানি এটাই আমার শেষ চিঠি। আমি জেগে উঠেছি আর এখন কাজ করার পালা। আমি বুঝেছি ভালোবেসেছিলাম একাই, তুমি কখনো ভালোবাসোনি। যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসতে, তবে তুমি আমার হাতটা ধরতে। আমি অসুস্থ, ছিন্ন ভিন্ন, ক্ষমতাহীনতা আর ভাঙা অপেক্ষার ভারে বিধ্বস্ত। আমি রেখে যাচ্ছি আমার স্মৃতি, আমার গান, সেই আশায় যে একদিন কারোর চোখে সত্যিকারের ভালোবাসা ফুটে উঠবে। যেদিন কেউ এই চিঠিটা পড়বে, সেদিন কেউ ভালোবাসা নিয়ে এই পিয়ানো ছুবে। হয়তো সেদিন আমি মুক্ত হব, হয়তো সেদিন আমি আবার গান গাইব। ইতি, তোমার সিগু। চিঠিটা পড়ে কিন্তু সবাই একেবারে স্থবির হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। সঙ্গে সঙ্গে ওয়াইনের কেমন যেন একটা হয়, ওর হুঁশ ফিরে আসে। আমি এখানে, বিশ্বাস করো আমার সত্যি মনে নেই আমি এখানে কিভাবে এসেছি। আমার এখানে আসার প্ল্যান ছিল না। আমি তো ভাবছিলাম যে আমি একটা ছবি পেয়েছি। হ্যাঁ, তবে তোমাদের একটা কথা বলার ছিল। জানো, একটা ছবি পেয়েছি। আমার কেন যেন মনে হচ্ছে ছবিটার মেয়েটা আমি। কি একটা উপরে 1929 সাল লেখা ছিল। আমি সত্যি বুঝতে পারছি এসব কি হচ্ছে আমার সাথে। আমি থাক ওয়াইন, আমরা বেশি এটা বাদ দিই। হ্যাঁ, বাদ দেবো মানে? কিন্তু বাদ দাও ওয়াইন, যে জানার আমরা জেনে গেছি। তুমি এই পিয়ানোটা বাজাতে চাও তো? না না, থাকার বাজাবো না। তোমরা আর বিরক্ত হবো কেন? আরেকবার বাজানো ওয়াইন। তুমি না বলেছিলে আমাকে সুরটা শেখাবে? জাংকুক, তুমি শিখবে? তোমরা সত্যি আমাকে তোমার ক্ষমা করার কি আছে ওয়াইন? বরং আমরা তোমার কাছে ক্ষমা চাইবো। আমরা আসলে অনেক দুঃখিত তোমাকে এতদিন বিরক্ত করার জন্য। আগে যদি জানতাম কখনো করতাম না। এটা তো তোমারই বাড়ি ওয়াইন, যখন ইচ্ছে এসো, কোনো পারমিশন নেওয়া লাগবে না। তবে ঘরে ঢুকতে পারমিশন অবশ্যই, বলা যায় না। এই ভাই, তুই ছেলে মানুষ, তোর ঘরে ঢুকতে আবার কি সমস্যা? ভাই থাম, ওয়াইন বাজাও বাজাও, শেখাবে না? থ্যাঙ্কস ফ্রেন্ড, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাজাবো না কেন, অবশ্যই বাজাবো। তো ওয়াইন কিন্তু সুরটা বাজানো শুরু করলো এবং সুরটা কিন্তু সুগাদের সবার অনেক ফেভারিট ছিল। তো এখানে কিন্তু আমাদের পাঠ শেষ হয়ে যায়। তো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। ওয়াইন কিন্তু লাস্টে কিছু ওর মনে নেই, এটা
এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। যদিও ওয়াইনের একটা প্ল্যান ছিল কিন্তু ছবির বিষয়টা সবাইকে বলবে, কিন্তু ও যে এখানে আসবে এটার প্ল্যান ওর ছিল না। কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে ওয়াইনের শেষে কি হলো, আর সৌরভই বা এলো না কেন। এটার বিষয়টা হচ্ছে ওয়াইন কিন্তু শেষে হয়তো বা সুইসাইড করেছিল, কারণ ওর বিষয়ে আর কোনো কিছু জানা যায়নি। আর সৌরভ, তার বিষয়ে তো সেখান থেকেই ওয়াইন আর জানতো না। তবে ওর মৃত্যুর পর জানা গেছে এটাই, যে ওয়াইনের বাবা, বর্তমানে তখন সিন্ডারেলা গ্র্যান্ডের বাবা, সৌরভকে ঘুষ দিয়েছিল। মানে সৌরভ কখনোই আসলে ওয়াইনকে ভালোবাসেনি, যেটা আমরা চিঠিতেই প্রকাশ পেয়েছি। যতই হোক, শেষে কিন্তু আমাদের জাংকুকদের হাতে কিন্তু ওয়াইনের আত্মার, সিন্ডারেলা গ্র্যান্ডের আত্মার মৃত্যু ঘটলো, এবং আমাদের পরবর্তী প্রজন্মের ওয়াইনের জীবন আবার শুরু হলো নতুন করে, যেখানে কিন্তু আর কোনো বাধা নেই। এতদিন যে কনফিউশনটা ছিল এটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেল। তো আশা করি গল্পটা তোমাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।